जिस दिन मुझे पता चला था प्रोसेस स्टार्ट होने वाला है, मेरी ड्यूटी लगाई थी, उसी दिन मैं मेडिकल लीव पे चला गया था। दोबारा फोन आया मेरे पास कि आपकी मेडिकल लीव खत्म हो गई है, आप दोबारा आ जाओ। मैं अपनी मेडिकल लीव एक्सटेंड करना चाह रहा हूँ, तो उन्होंने क्लियर मना कर दिया कि नहीं होगा। तो मैंने उनको कल उन्होंने मुझे इतना फोर्स किया ज्वाइन करने के लिए। आज ये मेरा भाई खड़ा साथ में, आज सुबह मैं रिजाइन दे के आया हूँ अपनी जॉब से, क्योंकि मुझे छोड़ दी, मुझे चाहिए। मतलब मेरा बेटा काकरोच, मेरा बेटा नीट का एग्जाम दिया था मैडम, तो अब वो कहता था पापा मैं मर जाऊं। क्या बात, इतना ज्यादा फ्रस्ट्रेशन। 2 साल तक कंटिन्यू 5 लाख रुपए का लोन लेके मैंने अपने बेटे को पढ़ाया। वो इस बार कहता था पापा निकल जाऊंगा, पर क्या हुआ, हालत गंदी कर दिया इन लोगों ने। इसीलिए मैं भारतीय जनता पार्टी का सिपाही हूँ, परमानेंट कार्यकर्ता हूँ। अब इनकी हालत, भारतीय जनता पार्टी के कार्यकर्ता है। রিসেন্টলি দিল্লিতে যে প্রোটেস্টটা চলছে সেটা হচ্ছে বেসিক্যালি ইস্যুটা হচ্ছে যে নিট কেলেঙ্কারি। কিন্তু বিষয়টা শুধুমাত্র এখন নিট কেলেঙ্কারিতে আটকে নেই, এখানে যত রকমের করাপশন হয়েছে সব কিছুর এগেনস্টে মানুষ আজকে পথে নেমেছে। এটা নিয়ে অলরেডি আমি কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম, তাতে মনে হয়েছিল যে হয়তো ডিপ স্টেটের একটা ইন্ধন রয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও বলছে যে এখানে হয়তো চায়না, সিআইএ, ইউএসএ, ফ্রান্স, তুর্কি বিভিন্ন দেশ থেকে যে গুপ্তচর সংস্থাগুলো রয়েছে তারা ফান্ডিং করছে, ডিপ স্টেটের অ্যাক্টিভিটিটাকে বাড়ানো হচ্ছে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধ তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে কিনা এই সরকার কোল্যাপস করে পড়ে যায়। কেন না, এই সরকার এখন এই মুহূর্তে 5th ইকোনমিক্যালি ডেভেলপিং কান্ট্রি আছে, এরপর একটা ডেভেলপড কান্ট্রি হয়ে যাবে। তো ভারত গোটা পৃথিবীতে রাজত্ব করবে, সেই জন্যই ডেভেলপড কান্ট্রিগুলো চাইছে না যে ভারত এগিয়ে আসুক। কিন্তু এখানে কতগুলো বিষয় কাজ করছে। আন্তর্জাতিক স্তরে ভারতের সম্পর্ক ভালো হতে পারে, আন্তর্জাতিক স্তরে ভারত নিজের জায়গাটা মজবুত করতে পারে, যে মানছি ধরে নিই হরমুজ প্রণালী বা এই যুদ্ধগুলো যখন লাগছে তখন ভারত ম্যানেজ করে নিচ্ছে, ট্যাকেল করে নিচ্ছে। বিভিন্ন দেশের সাথে তার মানে ফরেন মিনিস্ট্রি এত সুন্দর মেনটেন করছে যে কোনো না কোনোভাবে তারা ম্যানেজ করে নিচ্ছে। কিন্তু দেশের ইন্টারনাল কন্ডিশনটা কী আছে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে লাস্ট 5 বছরে বিশেষ করে প্রত্যেক বছর কম বেশি 35 লাখ ভারতীয় আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে এখানকার ট্যাক্সেশন পলিসি অত্যন্ত হাই, এবং তার সাথে যে কোনো মানুষ যদি একটা স্টেবল স্যালারিড পার্সন হয়, সে যদি একটা ধরে নিচ্ছি যে কম বেশি 1 কোটি টাকা রোজগার করে, তাহলে তার প্রায় 30% ট্যাক্স দিতে চলে যাচ্ছে, মানে 30 লাখ টাকা। তারপরে সে কী পাচ্ছে, তাকে বেসরকারি তার ছেলে মেয়েকে পড়াতে হচ্ছে, বেসরকারি হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তার এক্সপেন্সেস দিতে হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তাঘাটের অবস্থা মানে রাস্তাঘাটটা তো আর কখনোই সে নিজে তৈরি করতে পারে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ, গাড়ির মেনটেন্যান্স বেশি, ট্যাক্স বেশি, রোড ট্যাক্স বেশি, জিএসটি বেশি, সব কিছু বেশি। কী পাচ্ছে দেশ থেকে, এটা একটা পয়েন্ট। এখানে ইউথ জেনারেশন কিছুটা বিরক্ত। তার সাথে কী রয়েছে, যত রকমের করাপশন আছে, মানে বিশেষ করে দেখা যায় লাস্ট 10 বছরে অবশ্যই ইনফ্লেশন রেট বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, কিন্তু মানুষের ইনকাম কতটা বেড়েছে? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, আমি ছেড়ে দিলাম সরকারি চাকরির কথা, বেসরকারি চাকরি কতটা হচ্ছে? আনএমপ্লয়মেন্টের হার প্রচণ্ড পরিমাণে বেড়েছে, করাপশন প্রচুর পরিমাণে রয়েছে। এখানে মানে ধর্মান্তকরণ বা ধর্মীয়করণের মেরুকরণ ছাড়া কিছু হচ্ছে না। হঠাৎ করে কী বললো যে আমরা রাম মন্দির বানাবো, রাম মন্দির বানিয়েও দিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেই রাম মন্দিরে 10,000 কোটি টাকা প্রণামী বাক্সে ঘাপলা হয়েছে। তাহলে পরের পর শুধু করাপশন হচ্ছে। চেনাব ব্রিজের ওপর দিয়ে একটা ব্রিজ, মানে চেনাব নদীর ওপর যেটা ব্রিজ বানানো হয়েছিল, যেখান দিয়ে বন্দে ভারত যাচ্ছে, মানলাম ভালো কথা, টেকনোলজিক্যালি ভারত সব থেকে পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ বানিয়েছে, কিন্তু সেই উত্তরাখণ্ডে কিছু টানেল বানাতে গিয়ে 7,000 কোটি টাকার যে টানেলটা বানিয়েছিল সেই টানেলটা ভেঙে পড়েছে, তাহলে সেই প্রজেক্টটাও ক্যান্সেল হয়েছে। তা সেটার কোনো ক্ল্যারিফিকেশান নেই। কিন্তু এখানে বলা হয়েছে যে সরকার তার করাপশন কমানোর জন্য অনেক কিছু প্রচেষ্টা করছে, কিন্তু করাপশন কমছে কোথায়? আজকে ধরা যাক যে একটা নিটের মতো পরীক্ষা, যেটা সেন্ট্রালাইজড এনটিএ করছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভায়া টিসিএস হতে পারে, বা কোনো আইটি কোম্পানিকে দিয়ে সেটা টেন্ডার দিয়ে করানো হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক বছর কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে। শুধু 2026-এ যে নিটের পরীক্ষাটা হয়েছিল, সেই নিটের পরীক্ষাতে প্রথমবারে পরীক্ষা ক্যান্সেল হলো, পরে আরেকবার পরীক্ষা করা হলো, তাতেও বলছে কোয়েশ্চেন লিক হয়েছে। একটা পরীক্ষা করাতে কম বেশি 500 কোটি টাকা খরচা হয়, 22 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তাদের একটা ফর্ম ফিল আপের জন্য টাকা নিচ্ছে, তারপরেও কিন্তু 500 কোটি টাকা খরচা হয়, সেই টাকাটা মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পরীক্ষাটা নিচ্ছে। তা আলটিমেটলি দেখা যাচ্ছে যে শুধু টাকাকে টাকা বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের, করাপশনের কোনো কমতি নেই। এর জন্য কি সরকার দায় নয়? সেখানে কিছু অফিসার যুক্ত থাকতে পারে, তাদেরকে স্যাক করে দিতে পারে, কিন্তু মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান, সে শিক্ষামন্ত্রী এসে কী করেছে? এটা ছিল প্রধান কারণ। আজকে দেখা যাচ্ছে যে ভারত বাইরের দেশ থেকে যে পেট্রোলটা নিয়ে আসছে, সেই পেট্রোলের 20% ইথানল মিশে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে, ইথানল মেশানো পেট্রোল। তাতে গাড়ি মেনটেনেন্স নষ্ট হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে, BS6-এর গাড়ি ক্ষতি হচ্ছে। তারপরেও সেই পেট্রোল ব্লেন্ডেড না করে পিওর পেট্রোল বাইরে দেশে কিন্তু ভারত রপ্তানি করছে, কারণ ভারত ক্রুড অয়েল নিয়ে আসে, এখানে প্রসেস করে পেট্রোল ডিজেল বানায়, সেই ডিজেল পেট্রোলটা আবার নেপাল বাংলাদেশে যাচ্ছে, সেখানে কিন্তু অরিজিনাল পেট্রোল ডিজেলটাই বিক্রি হয় ভারতের থেকে কম দামে। তারা পুরোপুরি 10% পেট্রোল ইউজ করছে, আমরা আবার 20% পেট্রোলের মধ্যে ইথানল মিশিয়ে কিনছি। কেন? ইথানলের যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে নীতিন গডকরি, তার মানে তার ছেলের কোম্পানি, সে প্রচুর টাকা লোন নিয়ে বসে রয়েছে। সেখানে এইভাবে ভারত সরকার ইন্ডিয়ান অয়েল, BPCI
HPCI এর সাথে টাই আপ করে সেই ইথানলটা মেশাচ্ছে। কেন বলছে না, পেট্রোলের ডিপেন্ডেন্সিটা কমানো হচ্ছে, আমরা বাই প্রোডাক্ট মেশাচ্ছি, বাই প্রোডাক্ট মেশালে আমাদের পেট্রোলের খরচটা কমাবে, যেহেতু আমাদের চাহিদা অনেক বেশি আছে। সেই পরিমাণ চাহিদা মেটানোর জন্য আমরা ইথানল মিশিয়ে, যাতে 5 বছর ধরে 105 টাকায় বেচতে পেরেছি, কেন ইথানল মিশিয়েছি বলে, এটা যুক্তি দিয়েছে। হয়তো আমার কথাটা বলবে যে এটা তো কংগ্রেসও করেছিল, কিন্তু কংগ্রেসের সময় এরকমভাবে E10 E20 এত পরিমাণে ইথানল মেশানো হচ্ছিল না, 1% 2% মেশানো হচ্ছিল। আর এখানে এত পরিমাণে তেল মেশানো হচ্ছে, মানে ইথানল মেশানো হচ্ছে আখের রস থেকে, যে সেই আখ এবার আমাদের পেছনে ঘুরছে। এইটাও কিন্তু এখন এই আন্দোলনের একটা অংশ হয়ে গেছে। সাধারণ মানুষ কেন ইথানল মেশানো পেট্রোল এত টাকা দিয়ে কিনবে? তাহলে ভারত সরকার কী করছে? মানে সত্যি কথা বলতে কি, আমরা 2014 থেকে এই সরকারকে সাপোর্ট করে এসেছি, মনে করেছি বিজেপি সরকার ভালো ভালো ভালো, মনে করেছি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা মেনটেন করে চলেছে, ফরেন মিনিস্ট্রি ভালো কাজ করছে, পাকিস্তান যখনই আক্রমণ করছে সেটাকে মিটিগেট করার চেষ্টা হচ্ছে, ঘর মে ঘুষকে মার রে, সব মেনে নিলাম। কিন্তু মূল্যবৃদ্ধি তো বাড়ছে, করাপশনও তো রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে। আর তার সাথে এইভাবে পরের পর প্রত্যেক বছর নিট পরীক্ষা কেলেঙ্কারি চলতে থাকবে, রেলের পরীক্ষার কেলেঙ্কারি হতে থাকবে, বিভিন্ন ধরনের পরীক্ষা মাঝে মাঝে স্ক্যান্ডেলগুলো বেরোয়, সেগুলো নিয়ে অনেক লড়াই হয়, আন্দোলন হয়, অনেক স্যারেরা রাস্তায় নামে। আজকে আলোক পান্ডে সেও নেমেছে রাস্তায়, আজকে অনুজ ব্যানার্জি সেও নেমেছে, আকাশ ব্যানার্জি নেমেছে, আরও অনেক ইউটিউবাররা নেমেছে। মানে বিষয়টা কিন্তু আজকে শুধু ডিপ স্টেটের পর্যায়ে নেই, কিন্তু বিষয়টা করাপশনটা গলার টপকে চলে গেছে, বলে না, গলা টপকে চলে গেছে, মুখ জল, তারপরে গলা অব্দি জল, মাথার জল, সেইটা চপকে চলে গেছে, মানুষের সহ্যের ভাত ভেঙেছে। জেনজি আজকে রাস্তায় নেমেছে। आप बोलो, ये सुनना था। कुणाल कामरा चूतिया है, आप फोकस कर ले एजुकेशन के ऊपर। मैंने कहा कॉकरोच जनता पार्टी बेकार, सोनम वांगचुक को तुम डाउट करते हो, चाइनीज एजेंट बताते हो, बता दो, कोई बात नहीं। एजुकेशन में जो हालत हमारी बनी पड़ी हुई है, क्या उस पर कोई डिबेट कर सकता है? तुमने मुझे सवाल पूछा दीपके के बारे में, कॉकरोच जनता पार्टी के बारे में, कुणाल कामरा के बारे में। क्योंकि ये प्रोटेस्ट उन्हीं की वजह से हो रहा है, और आज अगर इतने हजारों लोग जमा है ना सर, नहीं हो रहा है, यही तो गलती है तुम्हारी। तो वो दीपके की वजह से ही है। दीपके की वजह से प्रोटेस्ट नहीं हो रहा है, धर्मेंद्र प्रधान की वजह से हो रहा है, उसके निकम्मेपन की वजह से हो रहा है। डोंट से दैट दीपके की वजह से हो रहा है। आप है सपोर्ट में, किसके सपोर्ट में? अभिजीत दीपके, सोनम वांगचुक, यहाँ जो कुछ भी प्रोटेस्ट हो रहा है, हर चीज का सपोर्ट। मैं देश के युवा के सपोर्ट में हूँ। मैं ना दीपके के सपोर्ट में हूँ और ना मैं किसी वांचुक के सपोर्ट में हूँ। मैं देश की जो हालत हो रही है और जो एजुकेशन पर जो सवाल उठा रहे हैं उनके सपोर्ट में, चाहे जो भी सवाल उठा रहे हैं। पर सर सोनम वांगचुक तो यहाँ पे जो अनशन कर रहे हैं वो तो देश हित में ही कर रहे हैं ना। बिल्कुल। तो फिर क्यों नहीं आप बोल पा रहे हैं कि हाँ मैं सोनम वांगचुक के भी सपोर्ट में हूँ? उसका भी एक पॉइंट है, जब आप किसी के सपोर्ट में आ जाते हो, बोलते हो कि मैं इसको सपोर्ट कर रहा हूँ, मैं उसको सपोर्ट कर रहा हूँ, तो फिर आप किसी को फिर क्रिटिसाइज नहीं कर पाओगे। तो क्या मैं सोनम वांगचुक को सपोर्ट करता हूँ? मैं उनके पॉइंट ऑफ व्यू को बिल्कुल सपोर्ट करता हूँ। क्या मैं बोलूँगा कि इसमें और कुछ चीज़ें करनी चाहिए थी? बिल्कुल करनी चाहिए थी। সেটা নিয়ে অনেক অনেক রকম কথা বলছে, যে পাকিস্তান থেকে 480টা ভুয়ো অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়াতে রিউমার ছড়ানো হচ্ছে। এটা বলা হচ্ছে যে মেশ নেটওয়ার্কের মাধ্যমে রিউমার ছড়ানো হচ্ছে, যার জন্য কোনো ইন্টারনেট, কোনো নাম্বার ছাড়াই এই মেসেজগুলো যাচ্ছে ভায়া ব্লুটুথ হয়ে। তাই পুলিশ ট্রেসও করতে পারছে না যে এটা কারা ছড়াচ্ছে, কারা এই আগুনটাকে জ্বলিয়েছে। আজকে ফার্স্টে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়েছিল, তারপর মহারাষ্ট্র, দেন সেখান থেকে কেরালা, তো এখনও যায়নি, কলকাতাতেও ছড়িয়ে পড়েছে। কালকে কলকাতায় বড় রকমের আন্দোলন হয়েছে, মানে এত বড় আন্দোলনে এত হিউজ পরিমাণে মাস যে নামবে আমরা ভাবতে পারিনি। কেউ কেউ বলছে এটা শুধুমাত্র মুসলিমদেরকে মানে উস্কানি দিয়ে তাদেরকে রাস্তা নামানো হচ্ছে, কিন্তু তা নয়। কিন্তু দেখা যাচ্ছে যারা দিল্লি পুলিশে কাজ করতো তারা পুলিশের চাকরি রেজিগনেশন দিয়ে নেমেছে। সো সিচুয়েশনটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এখানে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন না দিলে কিন্তু সিচুয়েশন আরও হাতের বাইরে চলে যাবে, আমার তো তাই মনে হচ্ছে। কেন যে পয়েন্টগুলো আজকে তুলে ধরেছে, ইন্টারনাল ইস্যুগুলো, সেগুলো তো ভুল নয়, কোথাও ভেবে দেখলে ভুল নয়। যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে শিক্ষাকে প্রাইভেটাইজেশন করা হয়েছে, যেভাবে হেলথ সেক্টরটাকেও প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়েছে, সরকারি ক্ষেত্রে এইমস বলুন, যে কোনো সরকারি হসপিটালে মানুষ চিকিৎসা পায় না। প্রত্যেক বছর গাড়ি কেনার সময় আমরা রোড ট্যাক্স দিচ্ছি, বা এমনিও তো ট্যাক্স দিতে হচ্ছে, তারপরেও রাস্তাঘাটের এই অবস্থা হচ্ছে। তাহলে কী করছে সরকার? আই ডোন্ট নো। ভেবে দেখতে গেলে কী করেছে সরকার? এই 12 বছরে কতটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কতটা আনএমপ্লয়মেন্ট রেটটা কমাতে পেরেছে এই সরকার? প্রশ্নটা আমার রইল। দেখতে থাকুন মং স্টোরিজ।